বান্দরবান কক্সবাজারে পাহাড় ধসে ঝরল আরও ৭ প্রাণ। ৪ দিনে মৃত্যু ২৬ জনের, ঝুঁকিতে অন্তত ৬,০০০ মানুষ। আপিলে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় বাতিল। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর আশঙ্কা নয়, বাস্তবতা বলে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। ২১ জনকে তুলে দিলেন জাতীয় পরিবেশ পদক। দেশে বিনিয়োগ সহজ করতে এক ছাদের নিচে আসছে ৪ সংস্থা। নতুন আইনের খসড়া প্রস্তুত, মন্ত্রিসভায় উঠছে আজ। হরমুজ লাগোয়া ৬ শহরে মার্কিন হামলা, পাল্টা আঘাত ইরানের। তুরস্ককে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক জঙ্গি বিমান দেয়ায় ক্ষুব্ধ ইসরায়েল। এবং রাতে এমবাপ্পে হাকিমির লড়াই, কাতার বিশ্বকাপে হারের বদলার অপেক্ষায় মরক্কো, আলাদা ছক ফ্রান্সের। আমন্ত্রণ স্টার নিউজে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। বৃষ্টিতে পাহাড় ধসে থামছেই না প্রাণহানি। কক্সবাজার ও বান্দরবানে মারা গেছেন আরও ৭ জন, এর মধ্যে বান্দরবানেই ৫ জন। এ নিয়ে গত ৪ দিনে প্রাণহানি দাঁড়ালো অন্তত ২৬ জনে। টানা ভারী বৃষ্টিতে একের পর এক ধসছে পাহাড়, তার সাথে বাড়ছে প্রাণহানি। ভোরে বান্দরবানের লামার আজিজনগর এলাকায় ২টি পাহাড় ধসে মারা গেছে ২ পরিবারের ৫ জন। অতিবৃষ্টির কারণে গাছগাছালা সহ পাহাড় ভেঙে এসে ২ পরিবারের, একই পরিবারের স্বামী, স্ত্রী এবং সন্তান ৩ জন নিহত। বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাবার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী ২ জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। প্রায় একই সময়ে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে প্রাণ যায় ২ জনের। এ নিয়ে গত ৪ দিনে মারা গেছে অন্তত ২৬ জন, এর মধ্যে মৃত্যু বেশি কক্সবাজারেই। এত দুর্ঘটনা প্রাণহানির পরও পাহাড়ের পাদদেশে বসবাস করছে অনেকে। ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। চাল পর্যাপ্ত আছে, আমার মনে হয় কিছু আর্থিক সাহায্য করতে পারলে সুবিধা হবে, এগুলো দিচ্ছে। এবং এটা যে স্থায়ী সমাধান, এই জন্য আমাদের সরকার, আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ঐকান্তিক প্রচেষ্টায় কাজ করছে। ইনশাল্লাহ আমরা এই অঞ্চলের সকল সমস্যা দূর করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আমরা সচেষ্ট থাকব। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। হাসিবুর রহমান, স্টার নিউজ। ভারী বর্ষণে বিপর্যস্ত পার্বত্যাঞ্চল। পাহাড় ধসে বান্দরবানে আজও ৫ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আকাশ মার্মা, কথা বলবো আকাশের সঙ্গে। আকাশ, বান্দরবানের সার্বিক পরিস্থিতি যদি জানাতেন। এই যে পাহাড় ধসে প্রতি বর্ষাতেই আমরা দেখি মৃত্যু, কি কি কারণ চিহ্নিত করা গেল? আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী এলাকায়। আপনি হয়তো ফারদিন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা পানি এখনও প্রবেশ করছে। মুহুর্মুহুর পানি প্রবেশ করছে মাতামুহুরী নদীর। অন্তত কিছুক্ষণ আগে আমরা ইউনুর সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিপদসীমার ৫০ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাতামুহুরী নদী। একই সঙ্গে নদীর পানি, একই সঙ্গে ২টি বাঁধ ভাঙার কারণে মূলত হচ্ছে এই পানি চকরিয়ার বিস্তীর্ণ যে এলাকা রয়েছে সেখানে প্রবেশ করেছে। ইতিমধ্যে ৫০,০০০-এর অধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি চকরিয়া উপজেলার যে বড়ইতলী এলাকা, সেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার ঘর বাড়ি বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। মানুষ আসলে সড়কে উঠে এসেছে, ঘরবাড়ি ছেড়ে সড়কে উঠে আসার দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা নিজেরাও লক্ষ্য করছি যে বিপুল সংখ্যক বাড়িঘর কিন্তু পানিতে তলিয়ে রয়েছে। শুধু চকরিয়া উপজেলা নয়, নবগঠিত মাতামুহুরীর প্রায় ৬০টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। একই সঙ্গে পেকুয়ার, মগনামা, উজানটিয়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু পানি প্রবেশ করছে। এখনও পানি ধারাবাহিকভাবে প্রবেশ করছে। বৃষ্টি অব্যাহত রয়েছে, যার কারণে মানুষের মধ্যে
ভয় এবং আতঙ্ক কাজ করছে। রাতের 12টার পর থেকে মূলত এই সমস্ত এলাকায় পানি রয়েছে। গেল 24 ঘন্টা ধরে এই এলাকার মানুষ পানিবন্দী রয়েছে। ও যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার আমাদেরকে জানিয়েছেন তিনি পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার প্রস্তুত রেখেছেন, কিছুক্ষণ পরপর হয়তো তিনি এই খাবার নিয়ে জলাবদ্ধ বা পানিবন্দী মানুষের কাছে, বন্যা কবলিত মানুষের কাছে ছুটে যাবেন, সে তথ্য আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে 4 দিনে প্রায় কক্সবাজারে 21 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে। মূলত আজকে সকালেও কক্সবাজারের চকরিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে। তারা পরস্পর ভাই বোন এবং তাদের মাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটিতে কিছুক্ষণ পরপরই আসলে পানি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এখানকার মানুষ বাড়িঘর ছেড়ে সড়কে উঠে এসেছে। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। গবাদি পশু থেকে শুরু করে যেই আসবাবপত্র রয়েছে সব কিছু নিয়ে মানুষ কিন্তু এই প্রতিকূল অবস্থা কাটিয়ে আসলে তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে আশ্রয়ে যাচ্ছেন। একই সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন যে জেলার অন্তত 628টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 5 লক্ষাধিক মানুষ আশ্রয় নিতে পারবেন। সে সমস্ত আশ্রয় কেন্দ্রে মানুষ যেতে শুরু করেছে। বিশেষ করে চকরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আশ্রয় কেন্দ্রে মানুষ কিন্তু ইতিমধ্যেই যাওয়া শুরু করেছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। ফারদিন, এই ছিল কক্সবাজারের পাহাড় ধস এবং বন্যা কবলিত এলাকার সর্বশেষ খবরাখবর। মুহিব, যে বর্ণনা আপনি দিচ্ছিলেন কক্সবাজারে আসলে জটিল দুর্যোগপূর্ণ পরিস্থিতি, এবং তিনি জানাচ্ছিলেন গত 4 দিনে 21 জনের মৃত্যু হয়েছে এই পরিস্থিতিতে। ধন্যবাদ আপনাকে মুহিব। আমরা এই পর্যায়ে একটু বান্দরবানের পরিস্থিতি জানার চেষ্টা করব এবং বান্দরবানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আকাশ মার্মা। আকাশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আকাশ, বান্দরবানের পরিস্থিতি আমাদের জানাবেন। পাহাড় ধসে আজ প্রায় মোট 5 জনের মৃত্যু হয়েছে। কি কি কারণ চিহ্নিত করা গেল এবং এটির কোনো প্রতিরোধ ব্যবস্থা কোনো ধরনের দেখতে পাচ্ছেন কিনা? যে 2 জন থেকে নেমে আসা পানির ঢল কিন্তু নামতে শুরু করেছে ধীরে ধীরে। যেটি আপনি বলছিলেন যে লামার যে আজিজনগরের 2 নম্বর ওয়ার্ডে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু গতকাল রাত 3টায় পৃথক ঘটনায় কিন্তু প্রায় 5 জনের নিহত হয়েছে। সেখানে একটি শিশু রয়েছে এবং একই পরিবারের স্বামী স্ত্রী রয়েছে। তার সাথে আরেকটি 3টি ঘটনার মধ্যে কিন্তু যে ইউপি সদস্য, নারী সংরক্ষিত আসনের ইউপি সদস্য, তিনিও কিন্তু আহত হয়েছেন। বর্তমানে তিনি নিহাটের যে আশেপা হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছে। সব মিলে বলা চলে যে বান্দরবানের যে পাহাড় ধস, সেই পাহাড় ধস প্রতিরোধে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হয় যে যারা ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছে তাদেরকে সরিয়ে নিতে বারবার কিন্তু প্রশাসন থেকে অনুরোধ করা হয়। তবুও যে যারা পাহাড়ে বসতি স্থাপন করে যারা সেখানে বসবাস করছেন তারা কিন্তু সেই জায়গা থেকে কোনো মতেই নড়ছেন না এবং সরে যেতে চাচ্ছেন না। এর কারণ যদি বলা হয়, যারা নিম্ন আয়ের মানুষ তারা যেটা বলছেন যে প্রশাসন যদি আমাদেরকে সেখান থেকে সরিয়ে দিলে যে তাদেরকে খাবার দাবার কিংবা নানান সুযোগ সুবিধা দেবে, সেই সুযোগে তারা যে নানান ইয়া করবে, এই কারণে হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া হয় না। এই কারণে হচ্ছে প্রশাসনের যে বারবার ভূমিকা পালন করার পরেও যারা নিম্নাঞ্চলের মানুষ, যারা পাহাড়ে যারা বসতি রয়েছে তারা কিন্তু সরে যেতে চাচ্ছে না। আর কিছু বলে রাখি যে বান্দরবানের যে আবহাওয়া কিন্তু আগে থেকে কমে এসেছে এবং যা পানির যে স্রোত সেটাও কিন্তু কমে এসেছে বান্দরবানে। তবে ধীরে ধীরে পানি শেষ হতে শুরু করেছে। এই ছিল বান্দরবান থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে আকাশ। চট্টগ্রামে 26টি পাহাড়ে এখনও মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন 6,000-এরও বেশি মানুষ। প্রতি বছর বর্ষায় পাহাড়ে ঝুঁকি নিয়েই বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং আর উচ্ছেদ অভিযান চললেও নেই অবৈধভাবে বসতি স্থাপনকারী প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। ফলে পাহাড় ধসে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মামুনুর রশিদ অভি রিপোর্ট করেছেন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বুধবার চট্টগ্রামের চশমাহিল এলাকায় পাহাড় ধসে মৃত্যুর পর শিশু সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। একই দিনে জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে মারা যায় আরেক শিশু।
শুধু এ দুটিই নয়, টানা বর্ষণে চট্টগ্রামের পাহাড়ের বুক জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ ঝুঁকি। প্রশাসনের তথ্য বলছে চট্টগ্রামের ২৬টি পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় ৬৫০০ মানুষ। জীবিকার তাগিদে কিংবা মাথা গোজার ঠাঁই না থাকায় ঝুঁকি জেনেও এই মৃত্যুকূপে বসবাস তাদের। কি করবো আমরা গরিব মানুষ, কোথায় যাবো? আমাদের তো বাপদাদার কিছু নেই। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা এখানে বসবাস করছি, যেমন 30 বছর হয়ে গেছে এখানে, আমরা ছোট থেকে এখানে বড়। ঝুঁকিপূর্ণ হলেও কি করবে, জীবনে রিস্ক নিতে থাকতে হয়, থাকবে কোথায়? সবাই তো ভূমিহীন। প্রতি বছর বর্ষা এলে প্রশাসনের তোড়জোড় থাকে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে। চলে মাইকিং আর উচ্ছেদ অভিযান, কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে যায় পাহাড় কেটে আবাসন তৈরি করা প্রভাবশালীরা। যদিও এবার পাহাড়ে অবৈধ বসতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে প্রশাসন। আমরা মাইকিং করেছি এবং মসজিদগুলোতে তাদের আহ্বান করেছি তারা যেন কোনোভাবেই কোনো ঝুঁকি না নেয়। আমরা 8টি শেল্টার সেন্টার স্থাপন করেছি, সেখানে যেন তারা এসে তারা যেন সেখানে আশ্রয় নেয়। এক্স মেয়র মহিউদ্দিন চৌধুরী তার ভাগিনা মামুন এই যে পাহাড়গুলো কেটেছে, এবং 9 নং ওয়ার্ডেও দেখবেন আকবর সাথে সেই আওয়ামী লীগের কমিশনার জসিম পাহাড় কেকো তাকে বলা হয়, সেখানে অনেক পাহাড় কেটেছে। নগরবিদরা বলছেন পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি নিরসনে রুটিন কিছু কাজ ছাড়া টেকসই কোনো উদ্যোগ না থাকায় থামানো যাচ্ছে না পাহাড় ধসে প্রাণহানি। এজন্য সমন্বিত পদক্ষেপের তাগিদ তাদের। পাহাড় রক্ষা কমিটি যারা রয়েছে বা পাহাড় রক্ষা ব্যবস্থাপনা কমিটিতে যারা রয়েছে তাদের কার্যক্রম নিয়ে জনমনে রয়েছে অস্পষ্টতা। কারণ শুধুমাত্র পাহাড় ধস হলেই কিছুদিন তাদের কার্যক্রম বলবৎ থাকে, এরপরে তাদের কার্যক্রমগুলো স্পষ্ট কিংবা জোরালো কার্যক্রম দেখা যায় না। পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় পাহাড়ের মালিকানায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার বলে মত বিশেষজ্ঞদের। মামুন রশিদ, অভি, স্টার নিউজ। টানা বৃষ্টি প্লাবনে বিপর্যস্ত কক্সবাজার ও পার্বত্যাঞ্চলের জনজীবন। পথঘাট, বাড়িঘরে পানি, ভেসে গেছে কারো সাজানো সংসার, অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, অনেক জায়গায় নেই বিদ্যুৎ। প্রকৃতির এই রুদ্ররূপে কেবল বাঁধ ভাঙেনি, ভেঙে চুরমার হয়ে গেছে পাহাড়ের সাধারণ মানুষের সাজানো জীবন। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তেই প্লাবিত পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। বান্দরবান, খাগড়াছড়ি আর রাঙামাটির লাখো মানুষের প্রতিটি মুহূর্ত এখন কাটছে চরম এক অনিশ্চয়তা আর আতঙ্কে। খাগড়াছড়ির দিঘিনালার 5টি ইউনিয়নে পানিবন্দী কয়েক হাজার পরিবার, আশ্রয় কেন্দ্রে উঠেছে 1000-এর বেশি মানুষ। প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে শুকনো খাবার। এদিকে দিঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় বন্ধ রাখা হয়েছে পুরো উপজেলার বিদ্যুৎ সংযোগ। বন্ধ আছে রাঙামাটির বাঘাইছড়ি ও লঙ্গদুর বিদ্যুৎ সরবরাহ। কক্সবাজারে পেকুয়ার মেহের নামায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢলের পানি প্রবেশ করছে। তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের, পানি উঠেছে ঘর বাড়িতে। এছাড়া চকরিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। চট্টগ্রামের রাউজানের নালার স্রোতে ভেসে গিয়ে 3 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি দাদার পেছনে পেছনে একটি দোকানে যাচ্ছিল। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। দর্শক, প্রতিবেদন দেখছিলেন। ভারী বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য জেলাগুলো। জলাবদ্ধতার কারণে তলিয়েছে জেলাগুলোর নিম্নাঞ্চল। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর রয়েছে প্রশাসন। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মিশু মল্লিক, তারপরেই আমরা হবিগঞ্জেও যুক্ত হব। আব্দুর রৌফ আমাদের সঙ্গে যুক্ত হবেন সেখান থেকে। শুরুতেই রাঙামাটিতে মিশুর সঙ্গে কথা বলতে চাই। মিশু, ভারী বর্ষণে জনজীবনে যে বিপর্যয় নেমে এসছে সে সম্পর্কে বিস্তারিত জানান। আসলে অনেকদিন টানা, আজকে 5ম দিনের মতো রাঙামাটিতে ভারী বর্ষণ, টানা বর্ষণ চলমান রয়েছে। কিন্তু আসার কথা হচ্ছে ঠিক কিছুক্ষণ আগেই, প্রায় 2-3 মিনিট আগে থেকেই বৃষ্টিটা আসলে হঠাৎ করে একেবারে বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ হয়ে কিছুটা হালকা কিছুটা রোদের দেখা পাওয়া যাচ্ছে। আসলে এই বৃষ্টিপাতের ফলে, টানা বৃষ্টিপাতের ফলে রাঙামাটিতে তো পাহাড় ধসের ঘটনা ঘটেছে, ছোট বড় অনেকগুলো পাহাড় ধস ঘটেছে। পাশাপাশি সবচেয়ে বেশি যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাঁচালং নদী রয়েছে। পাহাড়ি ঢলের কারণে কাঁচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঘাইছড়ি উপজেলার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এবং
রাঙামাটিতে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য মতে ছোট বড় প্রায় 97টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের হয়নি, কেউ মারা যায়নি। অল্প কিছুক্ষণ আগে রাঙামাটি সাতছড়িতে রাঙামাটি চট্টগ্রাম যে সড়ক রয়েছে সেই সড়কের উপর পাহাড়ের মাটি ধসে পড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল। রাঙামাটি সড়ক বিভাগের পক্ষ থেকে সেই মাটি সরানোর কাজ শুরু হয়েছিল এবং সেটি এখন শেষের পথে। আমরা কথা বলেছিলাম রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি বলছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে। বাঘাইছড়ি উপজেলার কথা যদি বলতে চাই, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এখনো পর্যন্ত 16টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই 16টি আশ্রয় কেন্দ্রে প্রায় 3248 জন মানুষ এখনো পর্যন্ত আশ্রয় গ্রহণ করেছেন, যেটি আসলে আজ সকালেও 2000-এর নিচে ছিল, সেটি এখন 3000 পার হয়ে গেছে। এবং রাঙামাটিতে সকল জেলা মিলে রাঙামাটির পুরো জেলায় 4166 জন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। আবহাওয়ার কিছুটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, তবে আবহাওয়ার যদি আবারও অবনতি ঘটে এবং কাঁচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঘাইছড়ি নির্মাঞ্চল আরো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা করছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। তো রাঙামাটি থেকে আসলে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। মিশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হবিগঞ্জে যুক্ত হচ্ছে এই পর্যায়ে আব্দুর রৌফ আমাদের সঙ্গে যুক্ত আছেন। রৌফ, যদি একটু জানাতেন অব্যাহত যে ভারী বর্ষণ এবং উজানের ঢলে নদ নদীর পানিও হবিগঞ্জে বাড়ছে, এতে এখন পরিস্থিতি কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে? পারদিন, আপনি জানেন যে ভারী বর্ষণ এবং উজালের ঢলের কারণে হবিগঞ্জের নদ নদীগুলো রয়েছে প্রায় সবগুলো নদ নদীর পানি আসলে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খোয়াই, কুশিয়ারা, খানলি এবং সুতাং নদীর পানি বৃদ্ধি পেয়েছে। খোয়াই নদীর চুনাঘাটের বাল্লা সীমান্তে প্রায় 220 সেন্টিমিটার, বিপদসীমা 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন আছি হবিগঞ্জ শহরের বাদু এলাকায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা এবং স্থানীয় মানুষ যারা আছেন তারা এই খোয়াই নদীর বাঁধের উপর কার্পেটিং দিচ্ছেন, পলি ব্যাগ ফালানোর চেষ্টা করছেন। এদিকে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা। এখানে আমি স্থানীয় যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে রাত থেকে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন, কখন জানি এদিকে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এই অবস্থায় তারা বলছেন যে যদি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শুকনো মৌসুমে এই খোয়াই নদীর বাধা হইতো তাহলে হয়তো এখন তাদের নির্ঘুম রাত কাটাতে হতো না, তাদের নিরাপদে কিছুটা থাকতে পারতো। আপনি দেখতে পাচ্ছেন যে এখন মানুষ এই দিকে বাঁশ ফেলে এবং কার্পেটিং দিয়ে রাস্তা খোয়াই নদীর কোনো রকম চেষ্টা করছেন। তো পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে আমি কথা বলছি, তার যেমনটি বলছেন যে হবিগঞ্জের খোয়াই নদীর সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং তারা চেষ্টা করছেন যে সব যে এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে সেই ঝুঁকিপূর্ণ এলাকায় কার্পেটিং এবং পলি ব্যাগ দিয়ে তারা ঝুঁকিপূর্ণ রক্ষা করার জন্য। পারদিন। জি রৌফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই তথ্যগুলো আমাদের জানানোর জন্য। চট্টগ্রামে যেটি হয়েছে, পাহাড়ি ঢলে ডুবে গেছে চট্টগ্রামের চন্দনাইশ এবং সাতকানি এলাকার বেশ কিছু এলাকা ও মহাসড়ক। সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, যদি নিশ্চয়ই আমাকে শুনতে পেয়ে থাকেন, আমাদের একটু জানাবেন সেখানে কি ধরনের পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে বেশ ভয়াবহ জলাবদ্ধতা আমরা খবরে দেখতে পাচ্ছি। ফারদিন, আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় এবং আমার পেছনে যেটি দেখছেন সেটি কিন্তু একটি মহাসড়কের যেটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং গতকাল রাত থেকেই কিন্তু ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই মহাসড়কের বেশ খানিকটা অংশ জুড়ে, অর্থাৎ এই চন্দনাইশ এলাকায় বেশ খানিকটা অংশ জুড়ে কিন্তু আমরা দেখছি যে মহাসড়কে পানি জমে গেছে, যার কারণে কিন্তু এই যে যানবাহনের যে ধীরগতি, বিশেষ করে নিচু যে যানবাহনগুলো রয়েছে, ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য যে নিচু গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখান দিয়ে যাওয়ার পথে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও পর্যন্ত কিন্তু স্থানীয়রা যেমনটি বলছিলেন যে গতকাল রাতে মহাসড়কে আরও বেশি পানি জমেছিল, তবে আজকে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে এই পানিটা খানিকটা কমে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এইখানে আমরা দেখেছি যে রোদ ছিল, তবে হঠাৎ করে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং স্থানীয়রাও কিন্তু এখন আশঙ্কা করছেন যে যেহেতু যতটুকু পানি কমেছিল গতকাল রাত থেকে সেই পানি আরও খানিকটা বাড়বে এমন আশঙ্কা করছেন। একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে গতকাল রাতে আসলে কি পরিমাণ পানি ছিল এখানে? কালকে একটু পানি বেশি ছিল, এখন একটু কমছে। এই
এখন আবার বৃষ্টি শুরু হলো, এখন বৃষ্টি শুরু হচ্ছে, এখন আবার পানি বাড়বে। জি, এখানে কতগুলো পয়েন্টে এরকম পানি জমেছে? এখন এক পয়েন্ট আছে, আর ওইদিকে 1 পয়েন্ট আছে, 2 পয়েন্ট, আর ওইখানে 1 পয়েন্ট ছিল, 3 পয়েন্ট ছিল, এখন 1 পয়েন্টে চলতেছে না পানি, 2 পয়েন্টে চলতেছে। কথা বলতেছে, আপনারা যারা এই রাস্তা ব্যবহার করেন তারা আসলে ভোগান্তির শিকার হচ্ছেন কি? হ্যাঁ, ভোগান্তির শিকার হচ্ছে, তো যাতায়াতের কষ্ট হচ্ছে মানুষের, তারপরে গাড়ি যাওয়া কষ্ট হচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে এই বৃষ্টির কারণে। যেমনটি শুনছিলাম যে এই মহাসড়ক ব্যবহারকারীরা যারা রয়েছেন তারা কিন্তু ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে গণপরিবহন, পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং তারাও কিন্তু আসলে এখন আশঙ্কা করছেন যেহেতু আবারও বৃষ্টি শুরু হলো, সেই ক্ষেত্রে পানি আবারও বাড়তে পারে এই মহাসড়কের ওপরে, তো এই আশঙ্কা কিন্তু তারা করছেন। তো সব কিছু মিলিয়েই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। জি নিবিড়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছিলেন আমরা দেখছিলামও এই দুর্যোগের ফলে যে ভোগান্তির চিত্র। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটের বিধান বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এতে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জাতির জনক সহ অন্য বিষয়গুলো নির্ধারণ হবে জাতীয় সংসদে। সংবিধানের ৫৫ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দলীয় সরকারের অধীনে ৩টি নির্বাচন করে আওয়ামী লীগ সরকার। বিরোধী দলগুলোর অভিযোগ, এই সংশোধনীর মাধ্যমেই স্বৈরাচারী হয়ে উঠেছিল তারা। ৫ আগস্টের পট পরিবর্তনের পর হাইকোর্টে এই সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন সুজন সম্পাদক সহ ৩ জন। পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোটের বিধান বাতিল সহ 4টি সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে পুরো ৫৫ সংশোধনী বাতিল না করে অন্য বিষয়গুলো ছেড়ে দেওয়া হয় পরবর্তী সংসদের উপর। পরে হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার, নওগাঁর মোফাজ্জল হোসেন। টানা 3 দিনের শুনানি শেষে সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিলেন আপিল বিভাগ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, যে সংবিধান বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা, গণভোটের অধিকার ফিরিয়ে আনা, এবং সংবিধান এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে সাংবিধানিক দায়িত্ব সেটাকে খর্ব করার যে অপচেষ্টা, সেগুলোকে বাতিল কিংবা প্রবর্তন ফিরিয়ে আনার মাধ্যমে হাইকোর্টে রায় প্রকাশ করেন। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। রায়ে জাতীয় সংসদের দায়িত্ব বেড়ে গেল বলে অভিমত জামায়াত আইনজীবী শিশির মনিরের। আর বদিউল আলম মজুমদার বলছেন, আপিল বিভাগের রায় ইতিবাচক। যেগুলো নীতি কথা, এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। আজকে যে রায় হলো এবং আমাদের যে হাইকোর্টের রায় হলো, তার মাধ্যমে এটা বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও এর গঠন প্রক্রিয়া কি হবে তা জাতীয় সংসদে ঠিক করবে বলেও জানান আইনজীবীরা। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে আদালত এই রায় দেন। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। সরওয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। শুনানি শেষে 18 জানুয়ারি কমিশন তার প্রার্থিতা বাতিল করে। তবে আদালতের মাধ্যমেই সরওয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান এবং বিজয়ী হন, কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর আশঙ্কা নয়, বাস্তবতা বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় কথা বলেছেন তিনি। এ সময় তিনি বলেছেন, বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় 3 নম্বরে ঢাকা। তবে সবাই মিলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তন সম্ভব। সরকার প্লাস্টিক পণ্য ও বর্জ্য কমিয়ে আনতে কাজ করছে জানিয়ে তিনি জানিয়েছেন, শুধু পুলিশ বা আইন দিয়ে পরিবেশ রক্ষা সম্ভব নয়, এ কাজে সামিল হতে হবে সবাইকে। এর আগে 7 বিভাগে 21 জনকে পরিবেশ পদক তুলে দেন সরকার প্রধান।
ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা, বর্তমান সরকারের পরিকল্পনা, ইচ্ছা, যেভাবেই আমরা বলি কেন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা বোধহয় এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় না। জলবায়ু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে না, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সব দিক দিয়ে। আগে যেরকম সুন্দর বর্ষাকালে সুন্দর বৃষ্টি হতো, আজকে কালকে এভরিডে কম বেশি বৃষ্টি হতো, সেভাবে হতো না। কিন্তু এখন দেখছি বৃষ্টি হচ্ছে না, শুকনা অসম্ভব গরম, আবার হঠাৎ করে। তো এই যে জলবায়ুর উপরে যে প্রভাব, এটা বোধহয় এখন আর আশঙ্কার কিছু না, এটা আমরা ফেস করি। প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সেই লক্ষ্যে নগর এলাকায় 192টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকারের। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানান তিনি আরও জানান, সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকার আরও কার্যকরভাবে কাজ করছে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে। দেশের সকল দুর্গম এলাকায় রোগীদের উন্নত চিকিৎসা কেন্দ্রে আনার জন্য অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ করা হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। The main objective of this government is to ensure the primary health care of our people. প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ উদ্দেশ্যে আমরা নতুন অবকাঠামো, ভবন ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি, যাতে দেশের কোনো গ্রাম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে। যুদ্ধের কারণে পোশাক রপ্তানি গতি পায়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের ট্যারিফের জন্য ব্যবসায় চলছে মন্দাভাব। এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতে পড়ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয় বন্ধ, শিল্প কারখানা চালু করতে পাটকল কর্পোরেশন ও জুট অ্যালায়েন্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব জানান তিনি। চলমান সংকট কেটে গেলে পোশাকের রপ্তানি বাড়বে বলেও আশা প্রকাশ করেন বস্ত্র ও পাটমন্ত্রী। পরে বলেন, সরকারের মালিকানাধীন বন্ধ সব মিল কারখানা পুনরায় চালু করতে কাজ করছে সরকার। এসব কারখানা চালু হলে নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। এছাড়াও অব্যবহৃত সম্পদ কীভাবে কাজে লাগানো যায় সেসব বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিনিয়োগে গতি আনতে 4টি প্রতিষ্ঠানকে একীভূত করে ইউনিডা নামে নতুন সংস্থা গঠন করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়া অনুমোদন হতে পারে। নতুন এই সংস্থা গঠন হলে বিনিয়োগ সংক্রান্ত আমলাতান্ত্রিক ধীরগতি দূর হওয়ার পাশাপাশি আইনি নানা জটিলতা থেকে মুক্তি পাবেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। 2025 সালে নিম্ন আয়ের দেশ আফ্রিকার উগান্ডায় বিদেশি বিনিয়োগ এসেছে $340 কোটি। একই বছর ওই অঞ্চলের আরেক দেশ ঘানা $190 কোটি বিনিয়োগ আকর্ষণে সক্ষম হয়েছে। অথচ এলডিসি উত্তরণের পথে থাকা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $178 কোটি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য রীতিমতো হতাশার। এই যখন পরিস্থিতি, তখন বিনিয়োগ আগ্রহ কম থাকার পেছনে আইনের মারপ্যাচের কথা বলা হয়। এই পরিস্থিতি উত্তরণ ও সেবার প্রক্রিয়া দ্রুত ও সহজ করার লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 শিরোনামে একটি খসড়া আইন প্রস্তুত করেছে সরকার। চূড়ান্ত অনুমোদনের জন্য খসড়াটি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের কথা। এটি পাশ হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিএইচটিপিএ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপিএ, এই 4 সংস্থা এক ছাতার নিচে চলে আসবে, যার নাম হবে ইউনিডা। বেশ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের সময় সেখানকার যে প্রাইভেট সেক্টর, তারা কিন্তু অনেকটা আগ্রহ দেখিয়েছে বাংলাদেশে বিনিয়োগ করা। তো সব মিলিয়ে বাংলাদেশে যে বিনিয়োগের পরিবেশ আছে সেটাই আসলে উপস্থাপন করাটা সবচেয়ে জরুরি এবং এই জন্য একগুচ্ছ সংস্কার দরকার।
খসড়া আইনে বলা হয়েছে সমন্বিত এই নতুন কর্তৃপক্ষের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো, শিল্পায়নে গতি আনা, বিনিয়োগ সংক্রান্ত সরকারি সেবার মানোন্নয়ন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প ও বাণিজ্যিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে। নতুন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে ঢাকায়, প্রয়োজনে বিদেশে শাখা কার্যালয় খুলতে পারবে। প্রকল্প অনুমোদনের পর জমি বরাদ্দ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, শুল্ক ছাড় এবং পরিবেশগত ছাড়পত্রের সেবা যেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাওয়া যায় সেই বিশেষ ক্ষমতাও ইউনিডাকে দেওয়া হবে। খসড়া আইনে এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠনেরও প্রস্তাব করা হয়েছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি ধারণা করছে এবার মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 4.5%। এশিয়ার দেশগুলোর অর্থনীতি নিয়ে নতুন এক প্রতিবেদনে আজ এই পূর্বাভাস দিয়েছে ম্যানিলা ভিত্তিক এই উন্নয়ন সহযোগী। এতে আরও যেটি বলা হয়েছে যে সদ্য বিদায়ী অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.7%, যদিও পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসেবে প্রবৃদ্ধি দেখানো হয়েছে 4.14%। এডিবির প্রতিবেদনে আরও বলা হয়েছে চলতি অর্থ বছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি 9% থাকতে পারে, যদিও সরকারের লক্ষ্য হচ্ছে 7.5% ঘরে আটকে রাখা। তবে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে পূর্বাভাস দিয়েছে এই হার হতে পারে 8 থেকে 10%। জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন, সেবা ও নিত্যপণ্যের দামে প্রভাব পড়ায় মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে এডিবি।